বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থানা, পুরান ঢাকার পুরাতন একটি থানা, ঐতিহ্যবাহী একটি থানা, সূত্রাপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক উন্নয়ন ভাবনা ও মতবিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরীর মজলিসে শূরার সদস্য, থানা আমির, সমাজসেবক জনাব রবিউল ইসলাম, উপস্থিত ঢাকা ৬ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা, মহানগরী মজলিসে শূরার সদস্য, একান্ত শ্রদ্ধাভাজন কামরুল আহসান হাসান, উপস্থিত জামাতের অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা হেলাল উদ্দিন রুবেল, সাংবাদিক বন্ধুগণ, এলাকাবাসী, ব্যবসায়ীবৃন্দ, বাসাবাড়িতে অবস্থিত আমাদের মা ও বোনেরা, সমবেত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা এই সূত্রাপুর এলাকার মানুষদেরকে নিয়ে উন্নয়ন ভাবনার এই মিটিং শুরু করতে পেরেছি এবং এটা বাস্তবায়িত হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্যের শুরুতেই অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি রক্তাক্ত জুলাই আন্দোলনের শহীদ। আমি স্টেজ থেকে যখন বসেছিলাম কবি নজরুল কলেজের, নজরুল ইসলাম কলেজের, আপনারা যদি গেটের দিকে তাকিয়ে দেখেন 4টি ছবি সেখানে ভেসে উঠেছে শহীদ কাল, এটা দেখতেছিলাম এবং আমার মনের ভিতরে সেই জুলাই আন্দোলনের দিনগুলোকে আমি স্মরণ করতেছিলাম। আমি এখানের 4 জন শহীদ, শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ আব্দুল্লাহ এবং শহীদ মেহেদী হাসান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ ইকরামুল হক সাজিদ সহ সারা বাংলাদেশে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের আলা মাকাম দান করেন এবং স্মরণ করছি সকল আহত পঙ্গুত্ব বরণকারী ভাইদেরকে। বিশেষ করে স্মরণ করছি বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতায় যারা বিভিন্নভাবে পর্যায়ক্রমে জীবন দিয়েছেন, 17 বছর ধরে নির্যাতিত হয়ে জীবন দিয়েছেন, আয়না ঘরে গিয়েছেন, গুমের শিকার হয়েছেন, খুনের শিকার হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন, ব্যবসা ছাড়া হয়েছেন, দেশ ছাড়া হয়েছেন, সন্তান হারা হয়েছেন, বাবা হারা হয়েছেন, স্বামী হারা হয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ মজলুম মানুষদেরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি আজকে আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সুস্থতা কামনা করছি যিনি বাংলাদেশে মানুষকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন, এখন হাসপাতালের যিনি ভর্তি রয়েছেন, 4 দলীয় জোট গঠন করে বাংলাদেশে ইসলাম এবং জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, যার সাথে আমি 3টি মামলায় যাত্রাবাড়িতে আসামি ছিলাম। বেগম খালেদা জিয়া, আজকে আমি এই সমাবেশে তার সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা যেন তার
দ্রুত সুস্থতা দান করেন। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যারা 47 থেকে এই পর্যন্ত জীবন দিয়েছেন তাদেরকেও আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষ করে 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযোদ্ধা, 90 গণ অভ্যুত্থান থেকে শুরু করে নিয়ে বিভিন্ন সময় যারা জীবন দিয়েছেন তাদের সমস্ত নেতৃবৃন্দ, যাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যম দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করে দিয়ে ভারতীয় আধিপত্যবাদের সেই এজেন্ডা হয়েছিল, আমরা তাদেরকে স্মরণ করছি। সংগ্রামী উপস্থিতি, আমি আজকের এই মতবিনিময় অনুষ্ঠানের শুরুতে আপনাদের কাছ থেকে তারা কেমন ঢাকা 6 দেখতে চান, কেমন ঢাকা দেখতে চান, পুরন ঢাকাকে আপনি কিভাবে দেখতে চান, এই বিষয়টা নিয়ে শুরুতেই আমি আপনাদের প্রশ্ন শুনতে চাই, পরামর্শ শুনতে চাই, আপনাদের কথা শুনতে চাই এবং এই প্রশ্ন করার জন্য, পরামর্শ দেওয়ার জন্য যে যেখানে থেকে এসে আপনি সুযোগ পাবেন, আপনাকে এই প্রশ্ন করার জন্য আমরা সুযোগ দেব ইনশাআল্লাহ। আমাদের ভলেন্টিয়াররা যারা আছেন তারা মাইক্রোফোন নিয়ে যাবেন, আপনারা একটু হ্যান্ড রেইজ করবেন, একটু হাত উঁচু করবেন। কারা কারা প্রশ্ন করতে চান একটু হাত উঁচু করবেন, আমরা আপনাদের কাছে নিয়ে যাব। জি, আপনি। ধন্যবাদ মান্নান ভাইকে যে আমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিয়েছেন। আমি একটি প্রশ্ন করতে চাই। পুরান ঢাকায় আমরা দেখতে পাচ্ছি মাদকের আখড়াখানা বিভিন্ন জায়গায়। পুরান ঢাকার যেহেতু অলিগলির রাস্তা, সেই বিভিন্ন জায়গায় মাদকের বিভিন্ন লোক মাদকের সাথে যুক্ত এবং এই মাদক থেকে যে সন্ত্রাসী কার্যক্রম সৃষ্টি হচ্ছে, সেইটার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ঢাকা 6-এর যে মান্নান ভাই আছেন, আপনারা কি ইনিশিয়েটিভ নেবেন আপনারা যদি নির্বাচিত হন? জি, ধন্যবাদ আপনাকে। আমি মাদক নির্মূলে যেই দল প্রতিশ্রুতি দেখ না কেন, প্রথম আপনাকে দেখতে হবে দলীয়ভাবে তারা মাদকের পৃষ্ঠপোষকতা করে কিনা, তাদের সাথে ডাইনে বামে সামনে পিছনে মাদক কারবারিদের অবস্থান আছে কিনা। আমরা বলতে পারি আমাদের সাথে আমাদের কোনো নেতা কর্মী কোনো জায়গায় মাদকের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাহলে বাংলাদেশে আগামী দিনে জামাত ইসলামী মাদক নির্মূলের গ্যারান্টি দিতে পারে। দ্বিতীয়ত, আমরা মসজিদের ইমাম খতিব, মসজিদ কমিটি, পঞ্চায়েত কমিটি, সমাজের সিভিল সোসাইটি, গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা কমিটি তৈরি করে এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় তাদেরকে শক্তিশালী করার মাধ্যম দিয়ে আগামী দিনে আমরা মাদক নির্মূল করব ইনশাআল্লাহ। শুধু মাদক না, এই সাথে একইভাবে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ মুক্ত করা হবে ইনশাআল্লাহ। সেটি হচ্ছে, আপনারা জানেন হেড অফিসে যদি সমস্যা হয় কি হয়, সব জায়গায় আমাদের দ্বারা কোন প্রকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাদের পৃষ্ঠপোষকতা করার সুযোগ নাই, আমরা কাউকে করতে দিব না। বাংলাদেশ জামাত ইসলামীর নামে আমরা নির্বাচিত হলে আমাদের নামে যদি কেউ সন্ত্রাস, চাঁদাবাজ, দখল এবং মাদক কারবারি করতে চাই, তাদেরকে, এলাকাবাসীকে আমরা ফ্রি ওপেন বলে দিচ্ছি, ধরে বেঁধে রাখবেন, উপযুক্ত শাস্তি দিয়ে আইনের হাতে সোপর্দ করবেন, কাউকেই প্রশ্রয় দেওয়া হবে না। কাজেই আমরা যে ইনিশিয়েটিভটা নিব, তার চেয়ে বড় কথা ধর্ম হচ্ছে যিনি মাদকের গডফাদার,
আমরা ছোটখাটো চুনোপুঁঠি যারা এই গলির থেকে ওই গলিতে হ্যান্ড ওভার করে এদের দিকে আমাদের নজর কম থাকবে, কিন্তু আসল নজর থাকবে গডফাদারের দিকে ইনশাআল্লাহ। কাজেই মাদকের প্রতি আমাদের হচ্ছে জিহাদ। আর কতিপয় প্রশাসনের দিকেও জনগণ বলে যে প্রশাসনের সহযোগিতায় নাকি মাদক বেচা কিনা হয়। আমরা ক্ষমতায় গেলে প্রশাসনের কোন ব্যক্তি যদি মাদকের সাথে সম্পৃক্ত হয়, এই অভিযোগ এবং প্রমাণ আসে, তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। এটা করতে পারবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা বলি, আজকে মনে করেন রেজাল্ট ঘোষণা হলো, এখন রাত কত বাজে? 10টা। মনে করেন আজকে রাত 12টা থেকে সন্ত্রাসী দখলবাজ চাঁদাবাজ মাদক কারবারিরা এই এলাকা ছেড়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আর তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে আমরা ব্যবস্থা নেব, ঠিক আছে? একসাথে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। ওকে, আর কে প্রশ্ন করবেন? আমাদের এই পুরান ঢাকার সংকট এবং আমাদের দুঃখ সেটা হলো যানজট। এমনিতে ব্রিটিশ আমলের রাস্তা শুরু, তার ভিতরে চতুর্পাশে ফুটপাথ অধিক হারে জন্ম নিয়েছে, যার কারণে আরও যানজটের সংকট হয়েছে। এগুলো কিভাবে ব্যবস্থা করবেন? এবং আরেকটা আমাদের দুঃখ সেটা হলো ড্রেনেজের ব্যবস্থা। এমন কোনো রাস্তাঘাট নাই যেখানে ময়লা উপচে এই কাপড়ে না লাগে এবং এই নাপাক। ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, একসাথে কয়টা করবেন? একা? আরেকটা তিনটা হলো, আচ্ছা, 3টা করবেন। ব্যবসা করি, আমি একটি রেস্টুরেন্ট ব্যবসা এবং বেকারি ব্যবসা করি। সেখানে আমাদেরকে সাপোর্ট না দিয়ে আমাদের উপরে বিভিন্ন রকমের ভ্যাট, আমাদের সাপোর্ট নাই, আমরা গ্যাস লাইনের গ্যাস পাই না, ওই কি কয় সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয়, আমাদের অধিক খরচ পড়ে যায়। তারপরে তারা ইয়ের মতো শুকনের মধ্যে বসে থাকে, আমাদেরকে ভ্যাট দেওয়ার জন্য আমাদের অসহনীয়। এই ব্যবস্থাগুলো আপনারা কি ভাবনা করবেন আমি জানতে চাচ্ছি। আসসালাম। ধন্যবাদ। আমি ফুটপাতে এখানে যত ব্যবসায়ী আছেন সবাইকে আমি অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই, আমরা আপনাদের পেটে লাথি মারব না। আপনাদের সন্তান আছে, আপনাদের পরিবার আছে, আপনাদেরকে বিকল্প ভালো জায়গায় যতদিন আমরা ভালো ব্যবস্থা করতে না পারবো ততদিন সুশৃঙ্খলভাবে আপনারা থাকতে পারবেন। আপনাদেরকে আমরা নির্বাচিত হলে অত্যন্ত অল্প সময়ের ভিতরে সরকারি খাট জায়গায় ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করে কোনো টাকা পয়সা ছাড়া আপনাদেরকে কোনো প্রকার সিকিউরিটি মানি ছাড়া আপনাদেরকে পুনর্বাসন করে ব্যবসার সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং আমি বলতে চাই, এই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী কর্জে হাসানা প্রজেক্টের মাধ্যম দিয়ে আপনাদেরকে উদ্যোক্তা বানিয়ে আপনাদের ক্ষুদ্র ব্যবসাকে আপনারা যাতে সুন্দরভাবে করতে পারেন, এই জন্য ঢাকা 6-এ আমরা শত শত মানুষকে আমরা ক্যাপিটাল এবং পুঁজি দেব ইনশাআল্লাহ। এটার মাধ্যম দিয়ে এই অসহায় পরিবারগুলোর 4টে ডাল ভাত খেয়ে তাদের সন্তানদেরকে লেখাপড়া করার ব্যবস্থা করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে ট্যাক্সের কথা বলেছেন। ট্যাক্স অনেক জায়গায় অনেক ভ্যাট কর্মকর্তারা এসে অবৈধভাবে বিভিন্ন প্রকার দাবি দেওয়া করে। আসলে আমি বলেছি হেড অফিসে সমস্যা হলে সব সমস্যার বেশি পড়ে। আমরা নির্বাচিত ভাই চাকরি বাছাই দুর্নীতি করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে আপনি ড্রেনেজ ব্যবস্থার কথা বলেছেন, সোয়ারেজ লাইনের কথা বলেছেন। আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, বিগত 54 বছরে আমাদের তো অনেক প্রশাসক গিয়েছে, মেয়র গিয়েছে এবং এমপি সাহেবরা গিয়েছে। কি করেছেন? কি করেছেন? পুরান ঢাকার জন্য কি করেছেন বলেন? চুরি করছে, চুরি। আমরা শুনতে চাই। চুরি করছে। ড্রেন ব্যবস্থার উন্নতি করতে পারেন নাই। আমরা বৃষ্টি হলে যে কাদা পানির ভিতরে আমাদের জামা কাপড় পরে, এটা দিয়ে নামাজ পড়া যায় না। ঠিক।
তাহলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, ওযু ঠিক রাখতে পারি না, কাপড় পবিত্র রাখতে পারি না। আপনারা 54 বছরে নাকি উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছেন। কাজেই আগামী দিনে নতুন নতুন প্রতিশ্রুতি দিয়ে আপনারা কি করতে পারবেন এটা জনগণ ভালোভাবে বোঝে। আমি আপনাদেরকে বলতে চাই, মাস্টার প্ল্যান তৈরি করে দেশি বিদেশি এক্সপার্টদেরকে নিয়ে আধুনিক স্টোরেজ ব্যবস্থা, মশক নিধনের কার্যকারী উদ্যোগ এবং বুড়িগঙ্গা রক্ষা সহ কার্যকারী উদ্যোগের মাধ্যম দিয়ে পুরান ঢাকাকে আমরা আধুনিক ঢাকায় রূপান্তরিত করব ইনশাআল্লাহ। একটা কথা বলেছি, দূষণ মুক্ত আর দখল মুক্ত করব হচ্ছে বুড়িগঙ্গা, এবং বুড়িগঙ্গাকে লন্ডনের টেমস নদীর মতন পর্যটন কেন্দ্র তৈরি করা হবে ইনশাআল্লাহ। এবং পুরান ঢাকার ব্যবসা বাণিজ্য এবং লোকের কর্মসংস্থান হিউজ পরিমাণ, তখন ডলারে ইনকাম করতে পারবেন। কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটা বাস স্ট্যান্ড ছিল, মানুষ সদরঘাট থেকে এখানে হেঁটে এসে উঠতে পারত। এখন দেখা যায় রায় সাহেব বাজারের ওখানে মোড়ে পর্যন্ত যাইতে সদরঘাট থেকে 50 টাকা রিক্সা ভাড়া দিতে হয়। শুধু মিরপুর থেকে চলে আসে মাত্র 40 টাকা দিয়ে। এখানে এই জায়গাটুকুর জন্য মনে হয় অনেকেরই অর্থনৈতিকভাবে কষ্ট হয়, কারণ সে মিরপুর থেকে আসছে 40 টাকা দিয়ে। আর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত দুই পাশে কতগুলো প্রতিষ্ঠান আছে বলেন তো? 20টা শিক্ষা প্রতিষ্ঠান, 20টা 20টা শিক্ষা প্রতিষ্ঠানে কত হাজার ছাত্রছাত্রী আছে? লাখখানেক ছাত্রছাত্রীর সাথে গার্জিয়ান আসে, জি গাড়ি আসে। আসে। তাহলে এখানে যদি ট্রাক স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থাকে, তাহলে এই শিক্ষার পরিবেশটা কেমন থাকে বলে? না, সেটা আমি অবশ্যই স্বীকার তাহলে করছি। এইটা যেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো করেছে, প্লাস হচ্ছে আমাদেরও এখানে সম্মতি ছিল। আমরা বলেছি যে এই স্ট্যান্ড আমরা নিরাপদ জায়গায় দেওয়ার পক্ষে, তবে নিরাপদ জায়গায় দেওয়ার পরে গণমানুষ কিভাবে সদরঘাট থেকে নিরাপদ জায়গা পর্যন্ত যাবে তার কোনো ব্যবস্থা করা হয় নাই। আমরা যদি নির্বাচিত হই, শুনে রাখেন, চারিদিক দিয়ে ঘোরে, আপনারা কি আমাদের